গুড আফটারনুন টু অল ইস্ট বেঙ্গল ফ্যানাটিক্স। আজকে আমাদের ভিডিও যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে আগামীকালের ম্যাচ। আপাতত ইস্ট বেঙ্গল আইএসএল এর এই মরশুমের সুপার সিক্স থেকে ছিটকে গেছে, ছিটকে যাবে এটা আমরা খানিকটা আশাই করেছিলাম, কারণ আমরা প্রথমেই আমাদের লিগ বেলাইন হয়ে গেছিল 6টা টানা ম্যাচ হেরে। তারপর অস্কার ব্রুজনের ইন্ট্রোডাকশন, অস্কার ব্রুজনের হাতে দলের ভার পৌঁছানো, এবং সেই দায়ভার নিয়ে অস্কার ব্রুজন প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে ফেলেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন আমাদের সামনের দিকে তাকানোর, আর সামনের দিকে তাকানো বলতে আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে আমাদের সেই বহুকাঙ্ক্ষিত ম্যাচ এফকে আর্কদাগ বনাম ইস্ট বেঙ্গল। আজকে সেই ম্যাচের একটা প্রিভিউ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং এই ভিডিও ছড়িয়ে দিন বন্ধুদের মাঝখানে। তো যেটা বলছিলাম, কালকে আর্কদাগের সঙ্গে খেলা, যারা চ্যানেলে ভিডিওর থাম্বনেল দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই থাম্বনেল যেটা বলতে চাইছি সেটা কি বাস্তবেই তাই। এই এফসি বা এফকে স্থানীয় ভাষায়, তুর্কমেন ভাষায় এফকে আর্কদাগ, এই আর্কদাগ কে বা কারা? হ্যাঁ, কে, প্রশ্নটা হচ্ছে কে। কারণ আর্কদাগ একজন ব্যক্তি, আর্কদাগ হচ্ছে দ্য সেভিয়ার, রক্ষাকর্তা। খুব বড় গালভারী নামের একটা পদ যেটা অধিকার করে বসে আছে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে গুরমানগুলি বার্দিমামেদভ। এই লোকটি, তার ফুটবলের প্রতি হঠাৎ করে একদিন মনে হয় তার প্যাশন ছিল ঘোড়দৌড়ে একদিন ঘোড়া থেকে মুখ থুবড়ে পড়েন। মুখ থুবড়ে পড়ার পরে, যেহেতু তুর্কমেনিস্তানের ডিক্টেটরশিপ চলে, সেই ভিডিও মানুষের কাছে পৌঁছে যাওয়ায় তিনি ঘোড়দৌড়ের জায়গা থেকে সরে আসেন এবং ভাবেন যে আমি বিনিয়োগ করব ফুটবলে। এবং এই ফুটবলে বিনিয়োগ করতে তিনি যে কাজটা করেন সেটার ফলে আপনাদের মনে হবে যে সত্যি আজকে এই ভিডিওর যে থাম্বনেল, এরা কি টিম গোয়েঙ্কার থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত? এই প্রশ্নটা সামনে আসবে। কারণ এমন একটা লিগ, ইয়োকারি লিগ, জোকারি কিনা জানি না, তবে লিগের ধরন বা লিগের যা ফলাফল সেটা থেকে আপনার জোকারি মনে হলেও হতে পারে, কারণ সেইখানে এই একটি দলের একচ্ছত্র দাপট। কেমন দাপট? 2023-এর মরশুমে এই দলটি মোট খেলেছিল 24টি ম্যাচ। 24টি ম্যাচের মধ্যে 24টিতেই তারা জেতে। পরের বছর 2024 সালে, মানে গত মরশুমে তারা খেলে 30টি ম্যাচ। 30টি ম্যাচের 30টিতেই জেতে এবং প্রায় 150-র কাছাকাছি গোল করে, মানে ম্যাচ প্রতি প্রায় 4টে বা 5টা গোল। অথচ এই দলটাই কিন্তু আমরা যখন ভুটানে পারো এফসি, বসুন্ধরা এবং নাজমে এফসি এদেরকে হারাচ্ছি, এদের সঙ্গে আমরা খেলছি প্যারালেলি, এরাও কিন্তু তখন কম্পিট করছে। তারা কম্পিট করছিল ওয়েস্ট জোনে, আমরা ছিলাম হচ্ছে সাউথ জোনে। এই ওয়েস্ট জোনে যারা কম্পিট করছিল সেই কম্পিটিশন থেকে কিন্তু এরা 2টো ম্যাচ জেতে এবং একটা ম্যাচ হারে। এই প্রথম তাদের ইতিহাসে তারা কোনো ম্যাচ হারে। এই দলটি এই মুহূর্তে টানা 61টি ম্যাচ জিতেছিল, তারপরে গিয়ে তারা 62 নম্বর ম্যাচে হারে। না হলে তারা বহুদিন আগে স্কটল্যান্ডের সেল্টিক এফসির তৈরি করা যে রেজাল্ট বা রেকর্ড, সেই রেকর্ডটাকে প্রায় ইকুয়াল করে ফেলেছিল, কিন্তু সেটা আর করা সম্ভব হয়নি, কারণ তারা আল আরাবি বলে একটা দল, সেই দলের কাছে হারে। সেই দলের খেলার ভিডিও রয়েছে ইউটিউবে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো। এবং এই যে দলটি, সেই দলটির সম্পর্কেও যে কথাগুলো বলছি, সেই কথাগুলো সত্য না মিথ্যে সেটা যাচাই করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা দেখতে পাবেন যে এই দলটি সত্যি কতটা দুর্নীতিগ্রস্ত। এবং দলটা যে বিশেষ আহামরি তা কিন্তু নয়। এই একই দেশের দল আলতিন আসির, সেই আলতিন আসিরের সঙ্গে কিন্তু আমরা খেলেছিলাম গত জুলাই মাসে। আমরা খেলেছিলাম সেই ম্যাচ, যে ম্যাচে হারার পরে আমরা চলে আসি চ্যালেঞ্জ লিগে, আর এএফসি কাপের জন্য কম্পিট করতে পারে এই আলতিন আসির। এবার মজার বিষয়টা হচ্ছে আলতিন আসির কিন্তু আর্কদাগের নিচের
দল, মানে নিচে থাকা দল। একটা সময় তারা তুর্কমেন ইয়োকারি লিগের চ্যাম্পিয়ন ছিল, কিন্তু পরবর্তীকালে যেই মুহূর্তে প্রেসিডেন্ট তার দল গঠন করে, প্রেসিডেন্ট তখন তুর্কমেনিস্তানের যে জাতীয় দল, সেই জাতীয় দল থেকে সব প্লেয়ারকেই প্রায় তুলে নিয়ে আসে এবং নিজের মতন করে দলের জার্সি ডিজাইন করে, নিজের মতন করে দলের স্টেডিয়াম ডিজাইন করে, নিজের মতো করে রেফারি ম্যানেজ করে এবং সেই রেফারি ম্যানেজ করে প্রতিটা ম্যাচ জেতে বিরাট বড় বড় ব্যবধানে। এমনকি এই যে আলতিন আসির, তার সঙ্গে যে লাস্ট খেলাটি হয়েছে সেই খেলাটিতেও আর্কদাগ 4 গোল না 5 গোলে জিতেছে। যে আলতিন আসিরকে আমরা হারাতে পারিনি, আমরা 3-2 হেরে গেছিলাম। হ্যাঁ, সেখানেও একটা মজার বিষয়, সেইটা ছিল কার্লেস কোয়াদ্রাতের যুগ। কার্লেস কোয়াদ্রাতের ডিফেন্সিভ ফুটবল নিয়েও ইস্ট বেঙ্গল একটা টাফ ফাইট দিয়েছিল। সেখানে আমাদের ক্লেটন সিলভার একটা নিশ্চিত গোল বাতিল করা হয়, তারপর থেকে সিলভা আর গোলে ফেরত আসেননি, আমাদের দুর্ভাগ্য। তো সেই গোলটা বাতিল যদি না হতো তাহলে হয়তো আমরা এফসির সেকেন্ড টায়ারে খেলতে পারতাম, থার্ড টায়ার নয়। অবশ্য যা হয়েছে তা হয়তো ভালোর জন্যই হয়েছে। সেকেন্ড টায়ারে থাকলে আমরা কতটা সাফল্য পেতাম জানি না। হয়তো টিম গোয়েঙ্কার মতো আমরা কখনোই পালিয়ে আসতাম না, যুদ্ধের ভয় বা 10 গোল খাওয়ার ভয়, যে ভয়ই হোক আমরা পালিয়ে আসতাম না, আমরা সেখানে খেলতাম এবং খেললে হয়তো ফলাফলটা খারাপ হতো। সেখানে হয়তো এই যে ভুটানে গিয়ে একটা বিজয়রথ চালিয়ে আসা, সেই বিষয়টা হয়তো আমরা সেখানে দেখতে পেতাম না, যেটা আমরা এখানে করতে পেরেছি। সবটাই সম্ভব হয়েছে অস্কার ব্রুজন দলের হাল ধরায় এবং তার মাধ্যমে দলটা একটাভাবে দৌড়তে পারে এবং দলটা ফিট হওয়া তার উপর। কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে একটু ব্যাকসিটে রেখে আসি এই এফকে আর্কদাগের দিকে। এই আর্কদাগ, তাদের একটা মজার বিষয় হচ্ছে এরাও টিম গোয়েঙ্কার মতো রেফারি ম্যানেজ করে খেলে। টিম গোয়েঙ্কা রেফারি ম্যানেজ করে, এটা আমরা জানি, এটা ওপেন সিক্রেট, নতুন করে বলার কিছু নেই। আগের ভিডিওতেই দেখেছেন আম্বানি, গোয়েঙ্কা, কল্যাণ চৌবে এবং এরপরে আরেক মহারথী এখানে যোগ দিতে চলেছেন, তিনি হচ্ছেন সুব্রত পাল। সুব্রত পালের কলঙ্কিত ইতিহাস আমরা সবাই জানি। তো এই যে কলঙ্কিত ট্রায়ো এবং পরবর্তীকালে এই যে 4 মূর্তি হতে চলেছে, এদের হাতে লিগ একদম শেষ। তো এরকমই তারা রেফারি ম্যানেজ করে। আমরা দেখেছি দিমিত্রিওসের রেড কার্ডটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে। ইউরোপীয় ফুটবলে এরকম ক্ষেত্রে যেখানে সামান্য টাচও নয়, একটা ইনটেন্ট, তাতে কিন্তু ইয়েলো কার্ড দেখিয়ে ছাড়া হয়েছে। দিমিত্রি কিন্তু আমাদের রেড কার্ড দেখে বেরিয়ে গেছে। আমরা তাকে গালাগাল করছি, গালাগাল খাওয়ার মতনই কাজ করেছে সে, কিন্তু তা সত্ত্বেও ভেবে দেখার সত্যি কি বিষয়টা ছিল। অথবা মহেশের যে গোলটা, যে গোলটাকে অফসাইড বলে বাতিল করা হলো, সত্যি কি সেটা অফসাইড ছিল? নানা রকমের প্রশ্ন নানা জায়গা থেকে কিন্তু ওঠা শুরু হয়েছে। এমনকি এই যে রেফারি যে বারবার আমাদের বিরুদ্ধে গেছে, হরিশ কুণ্ডু, তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে গতকালকে, সেটাও খবরে এসেছে। এরকম নানা রকমের বিষয় আমাদের সামনে উঠে আসছে। কিন্তু দিনের শেষে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে এই রেফারি ম্যানেজ করা এবং একটা লিগকে করাপ্ট করে ফেলা। এইটার সঙ্গে কিন্তু এফকে আর্কদাগ ভালো মতন পরিচিত। কেমন পরিচিত এবং এদের সঙ্গে এরা কেমনভাবে খেলে, এদের খেলা যদি আপনারা দেখেন, যদি আল আরাবির সঙ্গে যে ম্যাচটা সেটাও যদি দেখেন, অথবা যদি আপনারা কিরগিজস্তানের একটা দল ছিল আবদিশ আতাকান্ত, এই যে দলটা, এই দলটার সঙ্গেও যদি খেলাটা দেখেন, দেখবেন এরা কিন্তু উইং দিয়ে পরিচালনা করে, প্রচণ্ড লং পাসে খেলে। গতকালকেও এরা যেটুকু প্র্যাকটিস করেছে সেই প্র্যাকটিসেও এরা কিন্তু উইং দিয়ে খেলেছে। বাংলার গরম পরিবেশের সঙ্গে মানানোর জন্য এরা দুবাইতে গিয়ে ম্যাচ প্র্যাকটিস করে এসেছে, সেইখানেও জিতেছে না হেরেছে সেই খবর আমাদের কাছে নেই। এবং তারা চেয়েছিল যাতে আমরা কীরকম খেলি সেটা তারা দেখতে পায়, তারা আগের দিনের ম্যাচটায় খেলতে চেয়েছিল, কিন্তু তাদেরকে সেই খেলা দেখতে আমাদের ম্যানেজমেন্ট অনুমতি দেয়নি। এবং শোনা গেছে যে তারা নাকি সেই খেলা দেখতে চেয়েছিল ম্যাচের একদম শেষ 20 মিনিট। সেটা দেখে কিভাবে তারা আমাদের দলকে জাজ করতে জানি না, দেখতে দেয়নি, একদিক থেকে ভালো হয়েছে, আমরাও জানি না। তবে হ্যাঁ, এটা খানিকটা আলতিন আসিরের থেকে বেটার, যেহেতু এরা কয়েকটা ম্যাচ খেলেছে। আলতিন আসির যখন খেলতে এসেছিল তাদেরকে আমরা একটা ম্যাচও খেলতে দেখতে পাইনি, তাদের ম্যাচের ভিডিও বিশেষ আমাদের কাছে ছিল না জাজ করার মতন। কোয়াদ্রাত অনেকটাই গেসওয়ার্কের ওপরে বেস করে তার দলকে নামিয়েছিলেন, কিন্তু অস্কার ব্রুজনের কাছে যথেষ্ট ভিডিও রয়েছে যার মাধ্যমে তিনি এই দলটাকে একটা জাজ করতে পারবেন, তার সম্পর্কে একটা পারমিটেশন কম্বিনেশন নিয়ে তিনি এগোতে পারবেন এবং সেই এগোনোর উপর ভিত্তি করেই আমরা কালকে আমাদের দল নামাবো। হ্যাঁ, কালকে কিন্তু যাদের মনে প্রশ্ন থাকবে দিমিত্রিওস খেলবে কিনা, কালকে কিন্তু দিমিত্রিওস খেলবে। তাকে যতই ক্লাব থেকে শোকজ করুক বা তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হোক, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্স স্ট্রাইকার এবং এএফসি চ্যালেঞ্জ লিগে 4টে গোল করে
গোল তালিকার শীর্ষে রয়েছে দিমিত্রিওস দিয়ামান্তাকোস। দিয়ামান্তাকোস কিন্তু কালকে খেলছে, কারণ এখানে আইএসএল বা আম্বানি লিগের কার্ডের নিয়ম কার্যকর হয় না, সুতরাং সে কালকে খেলবে। এবং এই যে কালকে খেলাটা হবে সেখানে মেসি বাউলিকেও আমরা দেখতে পাবো, রিচার্ড সেলিসকে হয়তো আমরা শুরু থেকে দেখতে পাবো। কিন্তু এই যে এফকে আর্কদাগ তারা কি করে, তারা যেটা করে সেটা হচ্ছে রেফারি ম্যানেজ করা তো আছেই, তাদের দেশে যখন খেলাটা হবে সেই খেলাটা হবে খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে আগামী বুধবার, মানে আগামীকাল তারপরে যে বুধবার মানে 12 তারিখ, ওই ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ওই দিন ওরা ওদের দেশে, আমাদের এখান থেকে কিন্তু প্রায় কেউই যেতে পারছে না, কারণ তুর্কমেনিস্তানের বিভিন্ন রকমের রেস্ট্রিকশনস রয়েছে। সেখানে আপনার যদি ইনভিটেশন না থাকে, পলিটিক্যাল বা স্পোর্টস ইস্যু ছাড়া আপনি কিন্তু সেখানে খেলা দেখতে যেতে পারবেন না বা কোনো কাজে যেতে পারবেন না, বেড়াতেও যেতে পারবেন না। সেখানে অনেক রকমের রেস্ট্রিকশন আছে, এটাকে মধ্য এশিয়ার উত্তর কোরিয়া বলা হয়। তো সেইখানে খেলতে যাবে, আমাদের কেউ থাকবে না, আমরা কিন্তু একদম অনাথ বালকের মতন সেখানে খেলতে যাব। সেখানে তারা কিন্তু তাদের প্রেসিডেন্ট লোক জড়ো করে নিয়ে এসে মাঠ ভরিয়ে দেবে। মাঠ কিন্তু তাদের তুর্কমেনিস্তানের সবুজ পতাকা অথবা এদের জার্সির যে নীল সাদা রং সেই রঙে ভরে থাকবে, তারা গর্জন করবে। এবং যদি সেইখানে ম্যাচ কখনো ডেডলক সিচুয়েশনে থাকে, তারা যে কাজটা করবে খেয়াল করবেন, এই যে নিচের লিঙ্কে দেওয়া যেখানে আল আরাবির সঙ্গে ম্যাচ, সেখানেও শেষ মুহূর্তে যখন ওরা 3-2 হারছে, সেইখানেও কিন্তু একদম শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের কাছে গিয়ে হুমড়িকে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করার একটা চেষ্টা তারা করেছিল, কিন্তু রেফারি তার সাথে সাথে বাঁশিটা বাজিয়ে ম্যাচের শেষ ঘোষণা করেন। এরা কিন্তু এই কাজটা করবে, এরা বারংবার পেনাল্টি বক্সের কাছে যাবে, প্রথমত উইং প্লে খেলবে, উইং প্লে করে পেনাল্টি বক্সের কাছাকাছি পৌঁছবে এবং আদায় করার চেষ্টা করবে কর্নার অথবা ফ্রি কিক, অথবা যদি পেনাল্টি বক্সে, আমাদের পেনাল্টি বক্সে কিন্তু ডিফেন্ডারদেরকে ভীষণ সাবধান হতে হবে। কালকে কিন্তু আনোয়ার নেই, শুধু কালকে বলুন না, 12 তারিখও কিন্তু আনোয়ার নেই। তাই আনোয়ার না থাকাটা একটা বিরাট বড় ফ্যাক্টর হতে চলেছে। নিশু কুমারকে তো দেখেছেন, নিশু কুমার কি ভয়ঙ্কর একজন ডিফেন্ডার। আগের দিন অনেকে দিয়ামান্তাকোসকে দোষ দিচ্ছেন, আমি বলবো দোষটা নিশু কুমারের। ওই সময় আর 3-4 মিনিট কি খেলে দেওয়া যেত না? ওই সময় হাতটা বাড়ানো কি একান্ত দরকার ছিল? পেনাল্টিটা কি একান্ত প্রয়োজন ছিল সুনীল ছেত্রীকে পাইয়ে দেওয়া? জানি না। তো নিশু কুমার একটা ফ্যাক্টর হবে, রাকিব ফ্যাক্টর হবে, হেক্টর ইউস্তে জগিং করছে, বিরাট বড় ফ্যাক্টর। একই রকমভাবে ফ্যাক্টর হতে পারে প্রভাত লাকড়া। তবু অনেকেই যাই বলুন, প্রভাত লাকড়া কার্ড দেখার প্রবণতা থাক নাই থাক, সে কিন্তু মোটামুটি আমাদের ডিফেন্সটাকে কখনো কখনো ক্লিয়ারেন্স থেকে শুরু করে বল পাস বাড়ানো, সেই কাজগুলো সে করে, মাঝে মধ্যে উঠেও আসে, খুব একটা খারাপ ডিফেন্ডার নয়। কেন জানি না প্রভাত লাকড়ার প্রতি আমাদের এই বইমাত্র সুলভ একটা আচরণ সৃষ্টি হয়েছে, হয়তো সে বাঙালি বলেই এই একটা বিষয় এসে গেছে। কিন্তু আমরা নিশু কুমার বা রাকিব এদের ভুলগুলোকে অনেক সময় ওভারলুক করে যাই। যা হোক, নুঙ্গা খেলবে কালকে, তো নুঙ্গার ওপর অনেকটাই দায়িত্ব থাকবে। নুঙ্গাকেই প্রভাত লাকড়ার পাশে আমার একটুখানি স্টেবল ডিফেন্ডার বলে মনে হয়েছে। মেরে ধরে হোক, এরা মেরে ধরেই খেলবে, এদের সঙ্গে মেরে ধরেই খেলতে হবে। লুঙ্গা যাতে কার্ড না দেখে সেরকমভাবে মেরে এদেরকে সরিয়ে দিতে হবে, যাতে পেনাল্টি বক্সের কাছে পড়ে গিয়ে পেনাল্টি আদায় না করতে পারে, অথবা আলতি নাসিরের মতন দুমদাম করে শুয়ে পড়ে ফাউল আদায় করা বা ম্যাচের মোমেন্টামটাকে নষ্ট করা, এটা যাতে না করতে পারে। এবং এইগুলো হলে দিমিত্রিওস আবার খেপে যাবে, আবার একটা হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, আমাদেরকে হঠকারী সিদ্ধান্ত নিতে এরা বাধ্য করবে। যা করতে হবে কালকে করতে হবে, 12 তারিখের আশায় বসে থাকলে চলবে না। কালকে যদি জিততে হয়, এই ম্যাচ কিন্তু জেতা অসম্ভব আমি বলছি না। কুয়াদ্রাতের সময়ের ওই ভয়ঙ্কর স্ট্র্যাটেজি নিয়ে, ওই ব্যাকপাসের স্ট্র্যাটেজি নিয়ে যদি আমরা আলতি নাসিরের সঙ্গে ডমিনেট করে 3-2 হারতে পারি, কপাল খারাপ ছিল, 3-3 হয়তো হতো, কিন্তু ডমিনেট করেছিলাম আমরা সেই ম্যাচটা, আমরা 3-2 হেরেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে এই দলের খেলা দেখবেন, এদের গোলকিপার থেকে শুরু করে সব কিছুই ভীষণ নড়বড়ে, যেহেতু নিজেদের দেশে রাজা, সেই নড়বড়ে ভাবটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আর দল যেভাবে ফাইট দিচ্ছে সেই ফাইটটা যদি দিতে পারি, তাহলে কালকের ম্যাচ কিন্তু আমরা জিতলেও জিততে পারি। এবং যদি জিতি তাহলে আমাদের কিন্তু একটা বড় মার্জিনে জিততে হবে, কারণ যদি বড় মার্জিনে না জিততে পারি, 1 গোলে জেতা বা 2 গোলে জেতা, সেইটা কিন্তু ওরা সহজেই ওদের দেশে নিয়ে গিয়ে ওভারটার্ন করে দেবে। সেখানে এরা 3-4 গোল পেনাল্টি আদায় করে, রেফারি ম্যানেজ করে, শেষ মুহূর্তে কার্ড দেখিয়ে আমাদের আদায় করে নেবেই। ওদের দেশে গিয়ে আমরা ড্র করলেও সেটা জেতার মতন মানে পাওনা হবে। জানি না সেখানে কি হবে, যা করার কালকে করতে হবে। কালকের ম্যাচটা ভীষণ ভাইটাল। এই দলটা সাবধান, ইস্টবেঙ্গল এই দলটা বিভিন্ন রকমের চোরামি করবে। জানি আমরা, আমাদের ক্লাব এরকম
চুরি, চিটিংবাজি, জোচ্চুরি এগুলো দেখে দেখে এবং তার সম্মুখীন হয়ে অভ্যস্ত, সেই জায়গাগুলো থেকে বারবার একটাই কথা বলার, কালকে সেরাটা দাও, কালকে সেরাটা দাও, সেরা দিয়ে ম্যাচটাকে জিতিয়ে ফেরো। আমি সাধারণত কখনো এই কথাগুলো বলি না, ম্যাচটা জিতিয়ে ফেরো, কালকের ম্যাচটা জিতে ফেরাটা একান্ত দরকার। কালকের ম্যাচ যদি জিততে পারে ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু আরেকটাও বিষয় প্রমাণ হয়ে যাবে, এই গোয়েঙ্কা, আম্বানি, চৌবে, এই যে আনহোলি ট্রিনিটি, এই আনহোলি ট্রিনিটি আসল কারণ ইস্টবেঙ্গলের সুপার সিক্সে পৌঁছতে না পারার, ইস্টবেঙ্গলের খারাপ পারফরমেন্স নয়, এইটাই আসল কারণ। দেখা যাক ইস্টবেঙ্গল সেই ভুল প্রমাণ করে ফিরে আসতে পারে কিনা। আমরা কিন্তু কামব্যাক কিংস, আমরা কিন্তু ফিরে আসার রাজা, সেই ফিরে আসার কাজটা কালকে করতে হবে। কালকে কিন্তু এক গোলে পিছিয়ে থেকে ফিরে আসা নয়, কালকে ডমিনেট করে দেখিয়ে দেওয়া। কালকে আমাদের অনেক কিছু প্রমাণ করার আছে। তাই যারা মাঠে যাচ্ছেন, আমিও থাকছি, আপনারাও আসুন। 45,000 টিকিট ছাড়া হয়েছে, চলে আসুন সবাই। এই ম্যাচটাকে আমাদের সফল করতে হবে। 2013 কুয়েত ম্যাচের মতোই আমরা জনগর্জন তুলি কালকে গ্যালারি ভরে যাক লাল হলুদ পতাকায়, লাল হলুদ ব্যানার, লাল হলুদ টিফোয়, আর আমরা গর্জন করি জয় ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল আমরা আছি তোমারই সাথে। নানা রকমের স্লোগান, নানা রকমের চ্যান্টিং, এবং শেষে যেন একটা লাল হলুদ স্মোক শো দেখতে পাই, এই আশা নিয়ে কালকে মাঠে যাব। চলে আসুন বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল।